জীবনের নানা রং নানা দিক আমরা খুঁজি সেই রং আর রাঙাতে চাই সবকিছু। ডিবিসি নিউজের আয়োজন চতুরঙ্গ সাজানো হয়েছে সংস্কৃতি অঙ্গনের বহু গুণীজনের জীবনের রঙিন গল্প দিয়ে। সপ্তাহের এই দিনটিতে আমরা হাজির হই এমন মানুষদের সাথে নিয়ে যাদের বর্ণাঢ্য জীবনের নানা দিক আমাদের উজ্জীবিত করে, কখনো করে আনন্দিত উল্লসিত। সবাইকে স্বাগত জানাচ্ছি চতুরঙ্গের আজকের আয়োজনে। আমি আছি শোভন আরেফ, আর আমাদের সাথে আজকে কথা বলার জন্য এমন একজন ব্যক্তিত্ব হাজির হয়েছেন। তার বহু পরিচয়, বীর মুক্তিযোদ্ধা, নাট্যজন, নির্দেশক, নামটা বলাই ভালো, মামুনুর রশিদ আছেন আমাদের সাথে, নামই যথেষ্ট। জনাব মামুনুর রশিদ কেমন আছেন? এইভাবে না বলে যদি মামুন ভাই বলে ডাকি আপনার আপত্তি নেই। অনেক ধন্যবাদ। কেমন আছেন আপনি? আছি, ভালোই আছি। কালকে বিজয় দিবস গেল, তো বিজয়ের আনন্দটা আংশিকভাবে উপলব্ধি করতে পেরেছি আমরা। তবুও ভালো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাবেশ পথে ঘাটে সর্বত্র। এবং এই সমাবেশ আমরা যারা ৭১-এর মুক্তিযুদ্ধে ছিলাম আমাদেরকে সেই সময়ে নিয়ে যায়। তখনও শীতকাল ছিল, এখনও সে শীত আছে, মানে ঋতু একই থাকে পৃথিবীতে, ইতিহাসটাও একই থাকে, কিন্তু সময় কি বদলে যায়? ইতিহাসটাও একই থাকে, কিন্তু সময় পাল্টে যায়, মানুষ পাল্টে যায়। এটাই স্বাভাবিক। স্বাভাবিক স্বাভাবিক। মামুন ভাই, আপনি বলেন যে আংশিক পালন করেছেন, কেন আংশিক বলেন? আমি সেই প্রশ্নে আসবো। আসলে প্রশ্ন না, এই অনুষ্ঠানে তো আপনি আগেও এসেছেন, আমরা আসলে গল্প করি, আর আপনাকে সাথে পেলে অনেক কিছু জানারও থাকে। এখন কি কাজ করছেন? আমি যদি একদম ইতিহাসে যাওয়ার আগে বর্তমান দিয়ে যাই। না, কাজের মধ্যে একটা হচ্ছে নাটক, আমার প্রধান কাজ। নাটক করছি, একটা টিভি সিরিয়ালের শুটিং শেষ করে এলাম, তারপর অভিনয় করছি টেলিভিশন চ্যানেলগুলিতে, তারপর নাটক লেখার চেষ্টা করছি। একটা 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 মানে একটা সোলো পারফরমেন্স করব শিগগিরই, সেটার জন্য প্রস্তুতি নিচ্ছি। হ্যাঁ, মঞ্চে। চেয়ার সাইকেলের মতো নাকি? না, চেয়ার সাইকেলে তো 3টি ক্যারেক্টার ছিল, আর এটা একটি চরিত্র দিয়ে, একটি চরিত্রই অভিনয় করব, আমি করব সেটা। সেরকম একটা চরিত্র, মানুষের সাথে মানুষের নিঃসঙ্গতা এবং তার সাথে প্রাণী জগতের সম্পর্ক, এইসব নিয়ে একটা। কিন্তু মঞ্চে না আপনার এক ধরনের নিষেধাজ্ঞা করতে মানা, এরকম তো আমরা শুনি, পত্রিকায় দেখি, টেলিভিশন, আর এখন সামাজিক যোগাযোগ মাধ্যম খুব শক্তিশালী, সেখানেও দেখি। সেইটির কি হলো, মানে করছেন? তারপর সেটা তো নাটকটা করলাম আমরা, কোম্পানি নাটকটিতে কথা ছিল যে নাটকটি হতে পারবে, আমি অভিনয় করতে পারবো না, কিন্তু শেষ পর্যন্ত আমরা অভিনয়টা করেছি এবং শিল্পকলা একাডেমির মঞ্চেই অভিনয়টি করেছি। তো এটা এক পর্যায়ে মিটে গেছে। যে কারণে মানে আপনাকে নিয়ে শঙ্কা হয়েছিল, এবং আপনাকে তো কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হতে হলো। বলুন না, আপনি বলুন যে মানে বিষয়টা কি ঘটলো, কেমন লাগলো আপনার, কেন হলো সেইটা? খুবই খারাপ লেগেছে, কারণ গত 1972 সাল থেকে আমি মঞ্চে অভিনয় করি এবং মঞ্চের জন্য লিখি, নির্দেশনার কাজ করি, সাংগঠনিক কাজ করি, এবং যেটাকে বলে যে একটা নেতৃত্বের জায়গায় গিয়েছি, সবসময় থেকেছি, এখনও আছি। সেইখানে যদি আমার অভিনয়ে একটা বাধা আসে, সেটা তো যে কোনো মানুষের জন্যই মর্মান্তিক, দুঃখজনক। কিন্তু সেটা আমরা আমাদের নিজস্ব শক্তি দিয়েই সেটাকে আমরা অতিক্রম করতে পেরেছি। প্রচুর দর্শক সেদিন নাটক দেখেছে এবং আমাকে মঞ্চে দেখে বিপুল হর্ষধ্বনি এবং করতালির মাধ্যমে দর্শক আমাকে দেখতে চেয়েছিল এবং আমরা সেটা দেখতে পেরেছি। না, মানে এটা তো খুবই একটা ভালো দিক যে বাধা বলুন কিংবা অস্বস্তি বলুন, সেটা কাটিয়ে সেই নাটকটি নিয়েই মঞ্চে ফিরতে পেরেছেন, মঞ্চে এখনও আছেন, কাজ করছেন। আমরা এটাই চাই সব সময়। কিন্তু এমনটি কেন হলো? এমনটি হবার তো কথা ছিল না। আমরা তো খুব মানে ইতিহাসে যাব বলছিলাম, বর্তমান দিয়ে এই সাম্প্রতিক সময়ে আপনি একবার বলছিলেন যে এবারে বিজয় দিবসটা আপনি আংশিক উদযাপন করতে পেরেছেন। খুব সম্প্রতি যে একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা এসেছি, আপনি তো ছিলেন সেই অভ্যুত্থানের সাথে এবং বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে, তারপরও আপনাকেই সমালোচনার কাঠগড়ায় দাঁড়াতে হলো।
এটা আরও যদি একটু বিবেচনা করেন যে গত সরকারগুলোর আমলে বা সরকারের আমলে আমার দীর্ঘ ইতিহাস যদি আমি ধরি ৬৯-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে আন্দোলন এবং পরবর্তীকালে যে অসাম্প্রদায়িক একটা দেশের জন্য যে সারা দেশে যে আন্দোলন, তার সবগুলির সাথে আমি যুক্ত এবং কেউ প্রমাণ করতে পারবে না যে কোনো সরকারের একটা বেনিফিশিয়ারি হিসেবে আমি সেখানে একজন ছিলাম বা কোনো সুযোগ নিয়েছি আমি সেটা নেওয়ার প্রশ্নই ওঠে না, নিইনি। কাজেই সেগুলো একটু বিবেচনা করা উচিত। এই পরিবর্তনের পরে যারা অভ্যুত্থান করেছেন বা অভ্যুত্থানের সাথে যারা যুক্ত হয়েছেন তারা নিশ্চয়ই এগুলো দেখতে পারেন। তো যাই হোক, মতাদর্শগত পার্থক্য থাকতে পারে, সেটা একটা বড় ব্যাপার। মতাদর্শগত পার্থক্য থাকতে পারে। যারা আজকে ক্ষমতায় এসেছেন তারা হয়তো তাদের একটা নতুন ভাবনা থাকতেই পারে, কিন্তু আমারও তো একটা ভাবনা থাকতে পারে। এবং তারা তো বলেছেন, বিশেষ করে প্রধান উপদেষ্টা কথা বলেছেন, আপনারা মন খুলে কথা বলুন। তা আমার তো যে নাটকগুলি আছে সেই নাটকগুলি সবই হচ্ছে শ্রেণী সংগ্রামের নাটক, সবই হচ্ছে আমি সমাজের অন্তর্জ শ্রেণীকে নাটকে তুলে ধরার চেষ্টা করি, তাদের কথা তুলে ধরার চেষ্টা করি, তাদের স্বপ্ন আকাঙ্ক্ষাকে আমি তুলে ধরার চেষ্টা করি। আমি যে পত্রিকায় কলাম লিখি পত্রিকায়, সেখানেও কিন্তু আমার একই কথা। কাজে সেই জায়গার থেকে তো আমি ফিরে আসতে পারবো না। আমি যে সংস্কৃতিতে বিশ্বাস করি, আমি যে ভাবনাকে আমি প্রকাশ করার চেষ্টা করি, সেই জায়গার থেকে তো আমি ফিরে আসতে পারবো না। কিন্তু নতুন যারা ভাবছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা থাকা স্বাভাবিক, যে হ্যাঁ, কারণ আমি তো ক্ষত্রিয় নই যে তুমি থাকলে আমি নাই, আমি থাকলে তুমি নাই। হ্যাঁ, কাজেই সেই যে যুদ্ধটা যদি একটা ফিজিক্যাল জায়গায় গিয়ে দাঁড়ায় তাহলে তো খুব দুঃখজনক। না, বিভিন্ন বৈরিতার মুখোমুখি তো আপনাকে হতে হয়েছে, আপনি নিজেই বলছেন। অতীতেও হয়েছি। হ্যাঁ, এবং এই সংস্কৃতি, এই মঞ্চ, এই নাটক, আপনার কলম, এগুলোকেই তো আপনি আপনার প্রধান অস্ত্র, এটাই তো আপনার ভাষা, মানে আমরা যেটাকে বলে একটা কমিউনিকেট করার জায়গা সাধারণ মানুষের সাথে। এখন কি সেই কমিউনিকেশনের জায়গায় কোনো ব্যত্যয় হচ্ছে কিংবা গ্যাপ পড়ে যাচ্ছে বলে কি এরকম এখন কি এই বৈরিতার মুখোমুখি হওয়ার কথা ছিল কিনা আপনার এইভাবে? যদি আমি মনে করি না। কারণ হচ্ছে একটা ব্যবস্থা বা একটা রেজিমের পতন হয়েছে, ঠিক আছে, পতন হয়েছে, নতুন রেজিম এসেছে, কিন্তু আমরা যারা জীবনযাপনের দিক থেকে, সংস্কৃতির দিক থেকে আমরা যারা আধুনিক চিন্তা করি, এই আধুনিক চিন্তাটাকে কি গ্রহণ করা উচিত নয়? আমি আপনাকে একটা ঘটনা বলি। কিউবার বিরুদ্ধে যখন নাকি আমেরিকা স্যাংশন দিল, তখন ফিদেল ক্যাস্ট্রো জীবিত 1993 সালে একটা সলিডারিটি কনফারেন্সের ডাক দিলেন। আমি সেই কনফারেন্সে গিয়েছিলাম। আচ্ছা। তো আমি যখন ফ্র্যাঙ্কফুর্ট থেকে কারাকাস যাচ্ছি, কারাকাস হয়ে তারপরে স্টেশনই হচ্ছে কিউবা, তখন আমার পাশে একজন জার্মান ভদ্রলোক বসছিলেন। তো বসার পর বলছে, তুমি কোথায় যাচ্ছ? আমি হাভানা যাচ্ছি সলিডারিটি কনফারেন্সে। কিসের সলিডারিটি? আমি তখন তাকে বললাম যে এই ঘটনা, আমেরিকা স্যাংশন দিয়েছে। তখন সে হো হো করে হেসে উঠল। আমি বললাম, হাসছেন কেন? বলছে এই জন্যে যে একটা মতাদর্শে বিশ্বাস করে কিউবা, আমেরিকা সেটা করে না, তাতে কি এসে যায়? তার জন্য সেই দেশের মানুষকে মারতে হবে, সেই দেশের গলা টিপে ধরতে হবে? এটা কোন বিচার? তা আমাদের কথা হচ্ছে যে বিভিন্ন মতাদর্শের মানুষ একটি সমাজে, এবং একথাও এই সরকার বলছে ইনক্লুসিভ, ইনক্লুসিভ সোসাইটি, যেটা ইনক্লুসিভ সোসাইটিতে তো সব ধরনের মানুষকে এক জায়গায় নিয়ে আসতে হবে, ধর্ম, মত, ভাবনা সব কিছু এক জায়গায় নিয়ে আসতে হবে। তার জন্য কি প্রয়োজন? সহনশীলতা। এখন সহনশীলতার বহিঃপ্রকাশ যদি এরকম হয় যে
একজন আরেকজনের কথা বলতে দেবে না, এটা তো হতে পারে না। না, কিন্তু এটিও তো ঠিক যে মানে একটি আপনি বলছিলেন রেজিমের পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তন এটি রাজনৈতিক পরিবর্তন, রাজনৈতিক মতাদর্শের বিষয় আছে। আপনি মুক্তিযুদ্ধ করেছেন, একটা রাজনৈতিক মতাদর্শ নিশ্চয়ই আপনিও লালন করেন, সংস্কৃতিতে তার প্রতিফলন তো থাকবেই। এখন যে ইনক্লুসিভনেসের কথা আপনি বললেন, এখনকার কর্মসূচিতে সেগুলোর বহিঃপ্রকাশ আপনি পান কিনা, এবং আপনি নিজে মঞ্চে দাঁড়িয়ে দর্শকদের মাঝে সেটি পান কিনা, মঞ্চের পেছনে দাঁড়িয়ে মঞ্চকর্মীদের মাঝে পান কিনা? একটা সময় ছিল না যে এই অভিযোগ তো আপনারাই করেছেন যে মঞ্চ পাওয়া যায় না, সেখানে পক্ষপাতিত্ব থাকে। এখন কেমন দেখছেন সেটি একটু যদি? এখন আর সেটা শুরু হয়েছে, এখন আবার সেটা শুরু হয়েছে। এই যে যার প্রকৃষ্ট প্রমাণ আমি নিজে, যে আপনি অভিনয় করতে পারবেন না। আচ্ছা, কেন পারবো না? সের কারণ হচ্ছে যে ওই আন্দোলনের আগে বেশ কিছু স্টেটমেন্ট পত্রিকায় বেরিয়েছিল, তার তার একটিতে মানে দস্তখতকারী, স্বাক্ষরকারী আমিও ছিলাম। তো সেইটা সেই সময়ের একটা কথা, সেই সময়ের কথা, এবং সেই সময় আমি এটা মনে করেছি, বিশ্বাস করেছি, আমি স্বাক্ষর করেছি। মানে সেই প্রেক্ষাপটে সেটি সঠিক? হ্যাঁ, সেই প্রেক্ষাপটে সেটি সঠিক ছিল। তা এখন সেইটা ধরার সময় থাকা উচিত। এখন কি করছি আমি, সেটাই তো দেখা উচিত। এখন কি কাজটা করছি, এইরকম আর কি। ওইটা মঞ্চের সংকট হচ্ছে এখন বেশ। যারা মঞ্চ ডিজার্ভ করে, ভালো নাটক করে, তাদের জন্য মঞ্চ অবারিত হওয়া উচিত, সেটা হচ্ছে না। ঠিক আছে, সেই বাস্তবতা নিয়ে আমরা হয়তো আরো অন্যভাবে আলোচনা করব। মঞ্চের সংখ্যা বাড়ানো উচিত কিনা, মানুষ মঞ্চমুখী হচ্ছে কিনা, যাদের জন্য নাটক করা। এখন সোশ্যাল মিডিয়ার যুগে এসে মানুষ অনেক বেশি আত্মকেন্দ্রিক হয়ে উঠছে কিনা, সেটি নিশ্চয়ই আপনি একটা পর্যবেক্ষণ দেবেন। কিন্তু সেই অর্থে মঞ্চকর্মী, নাট্যকর্মী, তারা সেই অর্থেই সেই প্রকৃত স্বাধীনতা পান কিনা? কারণ তাদের এটা তো একটা বড় এস্টাবলিশমেন্ট, তাদের মঞ্চ লাগে, তাদের লজিস্টিক সাপোর্ট লাগে। এখানে তো অনেকের সমর্থন প্রয়োজন। তো সেইটিকে বিবেচনা করে মানে কি একদম নিজের স্বাধীন ভাবনাটাকে সবসময় কি মঞ্চে ফুটিয়ে তোলা সম্ভব হয়, কিংবা সুযোগ থাকে? মঞ্চই একমাত্র জায়গা যেখানে আমরা স্বাধীন ভাবনাকে প্রকাশ করতে পারি। টেলিভিশন চ্যানেলে কিন্তু পারি না, কারণ টেলিভিশন চ্যানেলগুলিতে সমস্যা হলো যে একটা মানে এক ধরনের সেন্সর থাকি, কারণ আমরা ধরেই নিই যে একটা ডোমেস্টিক মিডিয়া। অনেকে মিলে মিশে এক জায়গায় নাটকটা দেখে, পুরো ফ্যামিলি নাটক দেখে, যদিও এখন সেটা হচ্ছে না, পুরো ফ্যামিলি একটি নাটক দেখে না, সেই বাস্তবতা নেই। তারপরেও এক একটা চ্যানেলের এক এক ধরনের মতাদর্শ থাকে, তারা সব কিছু করতে দেয় না বা করা যায় না, সেই সমস্যাটা আছে। সেটাও অনেকাংশে কেটে উঠছে, কিন্তু মঞ্চে কেউ বাধা দিতে যায় না, কারণ আমাদের নাটকের সেন্সার নাই। কাজে আমরা ধরেই নিই যে এটা একটা ক্যাপটিভ অডিয়েন্স। যে অডিয়েন্স আমার নাটক দেখতে আসে, সে ভেবে চিন্তেই 100 টাকা 200 টাকার একটা টিকিট কেটে সে নাটক দেখতে যায়। কাজেই সেখানে তার ভালো লাগা, মন্দ লাগা, অথবা সে হয়তো ভবিষ্যতে আমার নাটক আবার দেখবে, আবার কেউ হয়তো দেখবেই না, যাই হোক আমার সাথে মিলল না। এটাই তো ডেমোক্রেসি। নাটক গণতান্ত্রিক, নাটক একটা গণতান্ত্রিক মাধ্যম। আমি আমার মত প্রকাশ করব, এবং যারা দর্শক, আমাদের বড় অংশীদার, তারা তাদের ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, এবং তারা তাদের মত প্রকাশ করার সুযোগ আছে। এই যে একটা গণতান্ত্রিক মাধ্যম, এবং জীবন্ত, দর্শকও জীবন্ত, আমরা যারা অভিনয় করি আমরাও জীবন্ত। কাজেই নাটক দেখে এসে যদি আমাকে দুটো গাল দেয় বা তার মনের কথা বলে, এটা আমি শুনতে বাধ্য। হ্যাঁ, আবার আমিও বলতে বাধ্য যে আমি এই কারণে এই কাজটা করেছি, এই নাটকটা করেছি।
আপনি দেখেন, এর মধ্যে যদি আপনি আপনার কথা খুঁজে না পান সেটা আপনি বলতে পারেন। কাজেই নাটকই একমাত্র আমাদের একটা গণতান্ত্রিক, শৈল্পিক একটা গণতান্ত্রিক চর্চার জায়গা। সেই জায়গাটি আসলে এখন মানে শুধু আপনি ব্যক্তিগতভাবে কিংবা আপনার দল নয়, অন্য সকল দল, ঢাকার বাইরেও এখন প্রচুর নাটকের চর্চা হয়। সবগুলো দল মিলে কি একই রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে? মানে যেহেতু আপনি নেতৃত্বও দিচ্ছেন দীর্ঘদিন ধরে এই এই পুরো কমিউনিটিটার, সেই জায়গায় আপনার কাছে কি প্রতিফলন আসছে? সেটা একই রকম হচ্ছে না, কিন্তু যেটা সমস্যা হচ্ছে, একটু আগে আপনার কথায় যেটা বোঝা গেল যে নাটকের একটা বড় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে দর্শক কমে গেছে। এবং দর্শক কমে গেছে নানান কারণে। সাম্প্রতিক যে আন্দোলন, যে গণ অভ্যুত্থান হলো, এরপরে হলগুলো অনেক দিন বন্ধ ছিল, এখনো ঢাকার হলগুলো বন্ধ। মহিলা সমিতি খুলেছে একটা হল, শিল্পকলার জাতীয় নাট্যশালা যেটা, সেটা খুলেছে। আরো দুটি হল এখনো খুলতে পারেনি। তো এখন সমস্যা হচ্ছে যে মানুষ এই ইসের জন্য, যে কোনো বিনোদনের জন্য হোক, শিক্ষা গ্রহণের জন্য, যে কোনো কারণে হোক, যারা পরিবার নিয়ে নাটক দেখতে আসে তাদের কিন্তু একটা নিরাপত্তাও প্রয়োজন। এবং সেই নিরাপদ অবস্থাটা তৈরি করা গেছে কিনা এটাও কিন্তু একটা প্রশ্ন। এটা খুবই বাস্তবিক একটা বিষয় তুলে ধরেছেন। নিরাপত্তা, সাধারণ মানুষের মধ্যে এক ধরনের স্বস্তিবোধ, সব কিছুই আছে। আরেকটি মানে আপনার নাটক, মঞ্চ বলুন, সিনেমা বলুন, টেলিভিশন তো আছেন, সব জায়গায় আপনি সবসময় সমাদৃত হয়েছেন, আলোচিত হয়েছেন, সমালোচিতও হয়েছেন। আপনি রুচির প্রসঙ্গে, রুচির দুর্ভিক্ষ প্রসঙ্গ নিয়ে আপনি একটা বক্তব্য দেওয়ার পরে সেটি অনেক জায়গায় বিভিন্নভাবে আলোচনা হয়েছে, চর্চা হয়েছে। সেই জায়গায় একটু কথা বলবো, যদি সময় দেন। আমি একটা বিরতি নিয়ে আসি, বিরতির পরে নিশ্চয়ই সাধারণ মানুষের সমস্যা নাকি যারা নাটক বানাচ্ছেন তাদের ভাবনার জায়গাতে ঘাটতি হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করবো চতুরঙ্গের আড্ডায়। একটা বিরতি নিচ্ছি, সাথে। বিরতির পরে ফিরে এলাম চতুরঙ্গে, সাথে আছে আমি শোভন আরিফ এবং আমাদের সাথে নাট্যজন মামুনুর রশিদ। মামুন ভাই, আবারও স্বাগত। বিরতিতে যাবার আগে বলছিলাম রুচির দুর্ভিক্ষ নিয়ে আপনি প্রসঙ্গ তুলেছিলেন, তারপরে অনেক আলোচনা, সমালোচনা, বিতর্কের ঝড় বয়ে গেল বিভিন্ন পর্যায়ে। সেটি আর সংস্কৃতি মণ্ডলের মধ্যে থাকলো না, রাজনৈতিক মণ্ডলে পর্যন্ত এসে পড়লো, সামাজিক যোগাযোগ মাধ্যম তো বটেই। রুচির দুর্ভিক্ষ আপনি কি ভেবে বলেছিলেন সেটি তখন আপনি ব্যাখ্যা করেছেন, এখন আর একবার একটু আমাদের মনে করিয়ে দিতে পারেন। আমার প্রশ্ন এখন যে মানে এটা বেশ কয়েক বছর আগে, পরিস্থিতিকে এখনও তেমনই আপনি দেখছেন কিনা, কিংবা এই দুর্ভিক্ষের শিকার দর্শকরা কিনা? কারণ দর্শকদের দোহাই দিয়ে অনেক সময় ঢাকাই সিনেমায় আমরা দেখেছি অশ্লীলতা চলেছে, যে দর্শক যা চায় তাই বানাচ্ছেন নির্দেশক, নির্মাতা কিংবা প্রযোজকরা। আসলে বিষয়টি কি তাই কিনা? হ্যাঁ, আমার মনে হয় না যে পরিস্থিতির খুব একটা উন্নতি হয়েছে। পরিস্থিতির খুব একটা উন্নতি হয়েছে কারণ রুচি সৃষ্টি করতে আসলে চারিদিক থেকেই একটা বা দরকার, উদ্যোগ প্রয়োজন। যেমন শিক্ষা ব্যবস্থা সবচেয়ে প্রথম রুচি তৈরি করার জায়গা, পরিবারগুলোর উদ্যোগ, রাষ্ট্রীয় উদ্যোগ, রাজনীতির উদ্যোগ। যে আমরা যাদেরকে রাজনৈতিক প্রতিনিধি হিসাবে দেখি, মানুষের প্রতিনিধি হিসাবে দেখি, তার রুচির পর্যায়টা কীরকম? শিক্ষকের রুচিটাও খুব জরুরি, একেবারে প্রাইমারির থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। এবং মানে অনেক দিন ধরেই শিক্ষা ব্যবস্থায় একটা বড় ধরনের সংকট চলছে। আমরা এমন সমস্ত লোকদেরকে বিতর্কিত হতে দেখি, বিশেষ করে যারা ভাইস চ্যান্সেলর, তারাও বিতর্কিত হচ্ছেন, শিক্ষকরা বিতর্কিত হচ্ছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ধর্ষণের মতো ঘটনা ঘটছে। এইটা কিন্তু আমরা যখন ছাত্র ছিলাম এটা কিন্তু আমরা কল্পনা করতে পারিনি 60-এর দশকে, যে একজন শিক্ষক এরকম একটা অভিযোগে অভিযুক্ত হতে পারে। তো নানান দিক থেকেই আমরা একটা সংকটের মধ্যে আছি। এবং রুচির দুর্ভিক্ষ না কাটলে আমি মনে করি
যে আমরা যে আকাঙ্ক্ষিত যে রাষ্ট্র, মানবিক যে রাষ্ট্র, উদার, নৈতিক, ইনক্লুসিভ যে রাষ্ট্রের স্বপ্ন দেখছি, সেই রাষ্ট্রটা কিন্তু আমরা করতে পারবো না। কিন্তু আপনি তো বললেন এটা সামগ্রিক বিষয়। সামগ্রিক বিষয় মানে এটির ব্যাপ্তি অনেক, সব ক্ষেত্রেই এটির আসলে সংকট বলুন, ঘাটতি বলুন, কিংবা কাজ করবার প্রয়োজন রয়েছে। মানে সংকটটা সহসা কাটছে না, যেহেতু এটি সামগ্রিক। তো সেইখানে আসলে কিভাবে, মানে সেই পথে কি আমরা যাচ্ছি কিনা, সেটি আপনার মনে হয় কিনা? সেই পথে সংকটটি স্পষ্ট, কিন্তু সমাধানের পথ কি স্পষ্ট? সেই পথে যাচ্ছি কিনা এটা একটা, যেমন ধরা যাক যে পাঠ্যপুস্তকের ব্যাপারে দেখা যাচ্ছে যে এবারেও নতুন পাঠ্যপুস্তক হচ্ছে, কিছু কিছু নতুন বিষয় আসছে, কিছু কিছু বিষয় বাদ পড়ছে। তো এই পাঠ, ছাত্রদের পাঠ, একটা তো বইয়ের পাঠ, আরেকটা হচ্ছে আচরণের পাঠ, শিক্ষকের সাথে ছাত্রের সম্পর্ক, চারিদিকের সম্পর্ক। যেমন আমি একটি নাটক করছি, যে ধারাবাহিক নাটক করছি, চরণ ছুঁয়ে যাই। সেখানে আমি একজন আদর্শ শিক্ষককে এনেছি, যে আদর্শ শিক্ষক সব জায়গায় সে চেষ্টা করছে। সে কোচিং বন্ধ করার চেষ্টা করছে, স্কুলের দুর্নীতি বন্ধ করার চেষ্টা করছে, ছাত্রদেরকে আনন্দের মাধ্যমে শিক্ষা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সে পারল না, ব্যর্থ হলো। কেন ব্যর্থ হলো? এই কারণগুলো আমি দেখানোর চেষ্টা করেছি। কারণ স্কুলের সাথে যদি দুর্নীতি জড়িয়ে পড়ে, যেটা পড়েছে বাস্তবে, শিক্ষা বিভাগ যেটা আছে সরকারের, সেখানেও যদি দুর্নীতি থাকে, আমরা কিভাবে কি করব? কিছুদিন আগে একটা স্কুলের প্রাইমারি স্কুলের হেডমিস্ট্রেস আমার কাছে এসেছিলেন। এখন সে এক ধারসে বলতে শুরু করলো, ভদ্রমহিলার বোধহয় একটু মস্তিষ্কেও একটু ঝামেলা হয়ে গেছে যুদ্ধ করতে করতে। সে এডুকেশন অফিসারদের সাথে পারছে না, ম্যানেজমেন্টের সাথে পারছে না। কারণ হচ্ছে স্কুলে একটা বিশাল গাছ ছিল, ম্যানেজমেন্টের লোকরাই গাছটা কাটবে, এই মহিলা হেডমিস্ট্রেস উনি এটা কাটতে দেবেন না। মানে এটা কি ঢাকার কোনো ঘটনা? না না, গ্রামে, আচ্ছা, একদম প্রত্যন্ত গ্রামের ঘটনা। এখন এটা নিয়ে দ্বন্দ্ব, সবার সাথে তার দ্বন্দ্ব, আলটিমেটলি সে পারেনি, গাছটাকে রক্ষা করতে পারেনি। এখন যাদের সাথে তার দ্বন্দ্ব হয়েছিল, তারা তাকে চাকরির থেকে বের করার জন্য নানান রকম ইয়ে করছে। উনি কি মনে করে আমার কাছে এলেন, ভাবলেন যে আমি পত্রিকায় লিখি, নাটক লিখি, এটা একটা নাটকের বিষয় হতে পারে এবং তার জন্য কোনো সাহায্য করতে পারি। এটা সাহায্য করতে আমি পারিনি। তারপরে ওনার ওই ভদ্রমহিলার কি পরিণতি হয়েছে সেটাও আমি জানি না। তো একটা বলতে চাই যে একটা শিক্ষক, আদর্শ শিক্ষক তিনি, যার শরীরের কোথাও স্পর্শ করা যায় না চরম ছাড়া। কিন্তু এই আদর্শ শিক্ষক কোথায় পাবো? কিন্তু আমাদের সামনে কতগুলো আদর্শ আমাদের ছোটবেলায় কিন্তু একেবারে খুব গভীরভাবে প্রথিত হয়েছিল। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যেমন তিনি একদিকে শিক্ষক ছিলেন, আরেকদিকে সমাজ সংস্কারক ছিলেন, এবং মানে সাংঘাতিকভাবে একজন অসাম্প্রদায়িক মানুষ। 70-এর দশক পর্যন্ত আমরা দেখেছি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা প্রভাব আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আছে, কিন্তু ক্রমে ক্রমে তার স্খলন হতে শুরু করে। না, কিন্তু এইটি তো এক ধরনের পরিবর্তনও নিশ্চয়ই, না? সমাজের পরিবর্তন, বিবর্তন, যেভাবেই বলুন। এবং আপনি তো এই বিশাল সময়ের একটা সাক্ষীও বটে। তো এই পরিবর্তনকে আমরা সবসময় মেনে নিতে পারি কিনা, এটি এই মেনে নেওয়ার ক্ষেত্রেও কি আমাদের এক ধরনের বাধা কাজ করে কিনা? হ্যাঁ, করে। সামন্ত মনোবৃত্তি থাকলে করে। একটা সামন্ত মনোবৃত্তি, আমি একেবারে একটা কঠিন মূল্যবোধ নিয়ে বসে থাকলাম, আমার মতো করে একটা মূল্যবোধ নিয়ে, আমি আর কারো ভাবনাকে প্রশ্রয় দিলাম না। এটাও কিন্তু আমাদের রাজনীতির মধ্যে আছে, যে আমি শ্রেষ্ঠ। রাজনীতির পরিবর্তন এবার হবে কিনা মামুন ভাই? সরাসরি রাজনীতির প্রসঙ্গে আনে, আপনি সংস্কৃতির মানুষ, তারপরও
মানে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হবে মানে এত বড় একটা রেজিমের পরিবর্তন তো হলো, একটা ধাক্কা তো নিশ্চয়ই সকলের জন্য, কিন্তু সেই শিক্ষাটি এবার সবাই নেবেন কিনা? ইতিহাসের শিক্ষা নেয় না, এটাই হচ্ছে রাজনীতিবিদদের বড় শিক্ষা। যদি সবাই নিত তাহলে এরকম হতো না। এবং একটা বিষয়, যে বিষয়টাই উপেক্ষিত থাকছে এখন, সেটা হচ্ছে আগের সরকারের অনেক সমালোচনা করা হচ্ছে, কিন্তু একটা সমালোচনা করা হচ্ছে না, সেটা হচ্ছে, বা সেটা তোলাও হচ্ছে না, পত্রপত্রিকায় আসছে, সেটা হলো দুর্নীতি। এই যে দুর্নীতিটা সর্বব্যাপী হলো না, এই সমালোচনাই তো হচ্ছে আমার মনে হয়। দুর্নীতির জন্য তো অনেক ধরনের কমিশন করা হয়েছে, দুর্নীতি শ্বেতপত্র প্রকাশ করা হচ্ছে, দুর্নীতিবাজদের ধরার চেষ্টা হচ্ছে। আমার কাছে যতটা থিওরিটিক্যাল মনে হয়, ততটা বাস্তবে হচ্ছে না। বাস্তবে কিছুই থামেনি, দুর্নীতির কিছুই থামেনি। এখন এটা নিয়ে কাজ করতে হবে এবং সংঘবদ্ধ মানুষকে একত্রিত করে, মানুষের মধ্যে কাজ করতে হবে, মানুষকে একত্রিত করে কাজটা করতে হবে। সেই কাজটা কি আমলাতন্ত্রে ঘেরাটপ পেরিয়ে একেবারে জনমানুষের মধ্যে এসেছে কিনা, এটা আমার কাছে একটা প্রশ্ন। তা নাহলে তো পরিবর্তন হবে না। আপনি পরিবর্তনের প্রসঙ্গ এনেছেন, স্বাভাবিকভাবে এই সময় আমরা যে বিষয় নিয়ে আলোচনা করি না কেন, যাকে নিয়ে আলোচনা করি না কেন, পরিবর্তন, সংস্কার, এই শব্দগুলো চলে আসে। এখন তো বলি আমরা যে আগে বাঙালিদের মধ্যে 100 জনের মধ্যে 80 জন ডাক্তার ছিল, যে কেউ একটা অসুখ হইলেই ডাক্তারের চিকিৎসা ব্যবস্থা দিতে পারত। হ্যাঁ, এখন তো 10% লোক পলিটিশিয়ান। আমরা যেখানেই যাই না কেন আলোচনা একটাই, রাজনীতি। নিশ্চয়ই এটা থেকে আসলে যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নটা সবার, এবং আমার নিজেরও প্রশ্ন যে পরিবর্তন হবে কিনা। আমরা একটা বিরতি নেই, বিরতির পরে ফিরে এসে মামুন ভাই, আমরা আসলে 2024 একটা স্মরণীয় সময় আমরা পার করলাম, একদম বছরের শেষ প্রান্তে এসেছি। এই 2024-এর সাংস্কৃতিক অঙ্গনকে আপনি কিভাবে দেখেছেন এবং 25 আগামীর সময়টাকে কিভাবে আপনি দেখতে চান, সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা বিরতির পরে ফিরবো চতুরঙ্গে, মামুনুর রশিদের সাথে আরও আলোচনা হবে, সাথেই থাকুন। নাট্যজন মামুনুর রশিদের সাথে আজকে আমাদের জমে উঠেছে চতুরঙ্গের আলোচনা, চতুরঙ্গের আড্ডা। আমরা বিরতির পরে ফিরে এলাম, চলুন আমরা কথায় ফিরে যাই। মামুন ভাই, আলোচনা আসলে দীর্ঘ করতে পারলে ভালো হতো, দর্শকও নিশ্চয়ই খুশি হতো, কিন্তু আমাদেরও সীমাবদ্ধতা আছে সময়ের। বলছিলাম বিরতিতে যাবার আগে, 2024 ভীষণ ঘটনাবহুল, এটি ইতিহাসে এটি স্মরণীয় হয়ে থাকবে, এই সালটি, এই সময়টি। সেই সময়ের বিবর্তন নিয়েই তো আলোচনা করছিলাম। এই শিক্ষা রাজনীতিবিদদের কতখানি ভাবাবে কিংবা তাদেরকে কতখানি সংস্কারের মধ্যে আনবে, সংস্কৃতি কর্মীদের কতখানি আনবে। আপনি তো সব মাধ্যমে কাজ করছেন, সিনেমা বলুন, মঞ্চনীত অনেক কিছু বললেন, নাটক বলুন, সিরিয়াল বলুন, এখন ওটিটি প্ল্যাটফর্ম, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়াচ্ছে। সে জায়গায় পরিবর্তন কি আসবে কিনা, আপনি দেখতে পাচ্ছেন কিনা? কিছু পরিবর্তন তো অলরেডি হয়েছে। মানে পরিবর্তনটা হয়েছে, মানে ওটিটি প্ল্যাটফর্মে যারা কাজ করেন তারা খুব তরুণ বয়সে এবং তারা নানান রকম এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে গিয়েছে। আমাদের নাটকেও কিন্তু, মঞ্চ নাটকের ক্ষেত্রেও কিছু তরুণ ছেলে মেয়ে তারা কিন্তু নতুন নতুন ভাবনা নিয়ে এসেছে। এগুলো কিন্তু কাজগুলো হচ্ছে, এখনো হচ্ছে। কিন্তু ভবিষ্যৎ নিয়ে আপনি যেটা কথাটা বললেন, যে একটা রাজনৈতিক অনিশ্চয়তা আছে, তো সেই রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নতুন কিছু সৃষ্টি হওয়া, এটা কিন্তু একটু কঠিন কাজ। কিন্তু তারপরেও আমি মনে করি যে একটা বড় ধরনের পরিবর্তন আসবে কি না, এটা নিয়ে কিন্তু আমি নিঃসন্দেহ নই। কারণ হচ্ছে যে এই চিন্তার ক্ষেত্রে যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটা আমরা অর্জন করতে পারবো কিনা। চিন্তার ক্ষেত্রে যদি আমরা স্বাধীনতা অর্জন করতে পারি, তাহলে কিন্তু লেখায়, মানুষের কাব্যে, আমাদের ইয়েতে, সব জায়গায় কিন্তু সেটার প্রতিফলন ঘটত। যেমন ধরুন 69-এর আগে 60-এর দশকে কিন্তু একটা সাহিত্য আন্দোলন হয়েছে। অনেক জায়গায় সাহিত্য সম্মেলন হতো, অনেক নতুন কবিতা লেখা হয়েছে, কাব্য লেখা হয়েছে। এই যে তখনকার কবিরা আল মাহমুদ, শামসুর রহমান থেকে শুরু করে একেবারে তরুণ আবুল হাসান, নির্মলেন্দু গুণ, তারা কিন্তু ওই সময়েরই প্রোডাক্ট।
70-এর দশকে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হয়ে কিন্তু আবার একদল লেখক এগিয়েছে, কিন্তু সেটা একটা জায়গায় গিয়ে থমকে দাঁড়িয়েছে। কিন্তু এখনো আমাদের কাব্যে, আমাদের উপন্যাসে, আমাদের ছোট গল্পে তার প্রভাব কিন্তু আছে। সিনেমাতেও কিন্তু এক ধরনের তরুণ ছেলেরা, একেবারেই যারা কি বলবো, একেবারেই তরুণতম ছেলেরা, তারা কিন্তু ভালো চলচ্চিত্রের আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু এগুচ্ছে। এই আকাঙ্ক্ষাগুলোকে এগুলো তো সরকারিভাবে কিছু করা যায় না, বা রাষ্ট্রীয়ভাবেও হয় না। এগুলো খুবই একটা শিল্পের আন্দোলনের মতো আর কি। এই শিল্পের একটা আন্দোলন যদি না হয়, তাহলে কিন্তু এগুলো এগুবে না। মানে আপনি বলছেন যে হচ্ছে, কিন্তু দানা বাঁধছে কিনা সেটি নিয়ে আপনি হ্যাঁ, হচ্ছে না যে তা নয়, আমি অস্বীকার করতে পারবো না যে এখনকার তরুণ প্রজন্ম কিছু ভাবছে না, ডেফিনেটলি ভাবছে। কিন্তু এই ভাবনাগুলো কি ভাবছে, পরিবর্তনটা কিভাবে আসবে, এই ভাবনাগুলো হয়তো ভবিষ্যতে আবার সুস্পষ্ট হবে। হ্যাঁ, সেটি এখন আসলে ওই ভাবনাগুলো জড়ো হবার সময়। আপনি বলছিলেন হ্যাঁ, এইগুলো যে যার মতো করে ভাববেন, তার শিল্প সত্তা দিয়ে, তার ক্রিয়েটিভিটি দিয়ে। কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতারও তো নিশ্চয়ই প্রয়োজন রয়েছে। সিনেমা শিল্পের জন্য যেরকম রয়েছে, মঞ্চের জন্য আমরা শিল্পকলাকে দেখি, আমরা বাংলা একাডেমিকে দেখি। এগুলো তো এক ধরনের প্রতিষ্ঠান যেগুলোকে কেন্দ্র করে আসলে গণমানুষের কাছে পৌঁছবে। সেই জায়গাগুলোকে এখন ঠিকমতো কাজ করা শুরু হচ্ছে, সেখানে পরিবর্তনের জায়গাটা এসেছে কিনা? এই ডিসেম্বরের মাসে, বিজয়ের মাসে আপনি সেই জায়গাটিকে কিভাবে দেখছেন? না, সেইটাতে আমি খুব আশাবাদী নই। কারণ শিল্পকলার অতীতটাও খুব ভালো নয়, অতীতটাও যে খুব ভালো তা না। এক ধরনের দলাবদ্ধতা, এক ধরনের স্থবিরতা এই বাংলা একাডেমি এবং শিল্পকলা একাডেমির মধ্যে সবসময়ই ছিল। এখন সেটা ভাঙার সময়, কিন্তু এখনও দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলো সেইরকমভাবে সমৃদ্ধ হয়নি, সেরকমভাবে মুক্ত হয়নি। এত অল্প সময় কি সেটা সম্ভব? এটা আমি মানি যে এটা এত অল্প সময়ের মধ্যে সেটা সম্ভব নয়, কিন্তু প্রক্রিয়াটা শুরু হওয়া উচিত। এখন প্রক্রিয়া শুরু করতে গিয়ে যদি আবার সেই দলাবদ্ধতা আসে, আবার সেই গোষ্ঠীবদ্ধতা আসে, তাহলে তো এটা মুক্ত হলো না। ডিসেম্বরের বিজয়কে আপনি আংশিক উদযাপন করেছেন, শিল্পকলা একাডেমিতে। আংশিক কেন বলছিলেন? আংশিক এই জন্য বলেছি যে শিল্পকলা একাডেমি বা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রস্তুতিটা খুবই দুর্বল ছিল। এবং দেখা গেল যে শিল্পকলা একাডেমি বলল এটা ডিসেম্বরের উৎসব, বিজয় উৎসব নয়। তো বিজয় উৎসব আমরা বলবো না কেন? মানে যেটিতে আমরা অভ্যস্ত। কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর লেখালেখি হওয়ার পর আবার বিজয় উৎসবে ফিরে আসছে। প্রক্রিয়াটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে। কিন্তু এটা খারাপ লাগছে, পরিবর্তন হয়েছে তো পরে তো শিল্পকলা এটা পরিবর্তন করেছে। এটা কিন্তু ভালো লেগেছে আমার, যে মানুষের কথাকে গুরুত্ব দিয়ে তারা কিন্তু ওই জায়গায় ফিরে গিয়েছে। আরেকটা হচ্ছে শিল্পকলা একটা প্রবণতা দেখা যাচ্ছে যে কাওয়ালিকে একটা মূল ধারার মধ্যে নিয়ে আসার চেষ্টা করা, এটাও কিন্তু আমার কাছে খুব প্রশ্নের জবাব। ধরুন যে মাধ্যমটি চর্চা একেবারেই হয়তো ছিল না, অপ্রচলিত ছিল, সেটাকে ফিরে আনার জন্য হয়তো বেশি সুযোগ দেওয়া হচ্ছে, এমন কি হতে পারে? মনে হয় না যে ওইটাকে, কারণ ওই কাওয়ালি তো আমাদের প্রাত্যহিক জীবনের সংস্কৃতি না, এটার কেন্দ্রস্থল ছিল দিল্লি এবং মাজারে বিভিন্ন জায়গায় হতো। এবং দিল্লির শাসন যখন ঢাকায় এলো 1610 খ্রিস্টাব্দে, তখন থেকে এখানেও একটা সম্প্রদায় কিন্তু কাওয়ালি গাইতে শুরু করলো, সেটা পুরনো ঢাকার বিভিন্ন জায়গায়। এবং তারা অনেকেই নন বেঙ্গলি ছিলেন, বাঙালি একটা বাঙালি একটা সম্প্রদায়। তারপরে ধরুন মাইক্স ভান্ডারীদের তাদের নিজস্ব সঙ্গীত আছে, আবার কাওয়ালি বিভিন্ন মাজারেও গাওয়া হতো। ঠিক আছে, যথাস্থানেই ছিল সেটা, কিন্তু সেটাকে টেনে এনে
শিল্পকলা একাডেমির চত্বরে ফেলে দেওয়া, এটা আমার মনে হয় না যে এর পেছনে কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকতে পারে। সে উদ্দেশ্যটা আমাদের কাছে পরিষ্কার নয়। কিছু জায়গায় অস্পষ্টতা এখনো থেকে গেছে। আলোচনা একদম শেষ দিকে চলে এসেছি, সময় খুব বেশি নেই। আপনি যদি আপনাকে কাছে পাওয়া দর্শকদের জন্য একটা বড় পাওয়া, নতুনদের জন্য, তরুণদের জন্য, সেটি অভিনয় শিল্পী যারা কিংবা সংস্কৃতি কর্মী, যদি কিছু বলবার থাকে তাদের সম্পর্কে, তাদের উদ্দেশ্যে। একটু আগেই কথা হচ্ছিল, আমাকে প্রশ্নবাণে জর্জরিত করছিলেন এই চ্যানেলের সাংবাদিকরা, যে আমরা সেই যে 80-র দশকের নাটক দেখেছি, সেই নাটকগুলো দেখতে পাই না কেন। তা আমি একটাই উত্তর দিয়েছি, অশ্রম শিল্পযাত্রা। আজকের যে তারুণ্য, তারা পরিশ্রম করতে চায় না। শিল্প সৃষ্টিতে যে ঘাম লাগে, ইন্সপিরেশন অ্যান্ড পারস্পিরেশন দুটো লাগে, এই ঘাম কেউ ঝরাতে রাজি নয়। এটা কিন্তু করতে হবে, এইটা করতে হবে। এবং তরুণদেরকে ভাবতে হবে তাদের অতীত ঐতিহ্যটা কি, সাহিত্যের ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে, পারফর্মিং আর্টের ক্ষেত্রে কোথায় মানে আমাদের ঐতিহ্যটা রয়ে গেছে, পজিটিভটা। আমি পচাগলা, যেমন অনেকে শেকড়ের সন্ধান বলে, শেকড়ের মধ্যে অনেক পচাগলা জিনিসও থাকে, সেটা আমি বিশ্বাস করি না। কিন্তু শেকড়ের মধ্যে যে সমৃদ্ধ একটা জায়গা আছে, সেই জায়গাটাকে ধরা দরকার, খুঁজে বের করা। এবং সেটার মধ্য থেকে কিন্তু আমি সবসময় একটা কথা বলি যে আমাদের অর্জন আছে, কিন্তু আমরা কিন্তু মানবিক হতে পারিনি। আমাদের স্বপ্নই হচ্ছে একটা মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা। সেই উদ্দেশ্যে আমাদের সমস্ত শিল্পযাত্রাকে ওই দিকে নিয়ে যাওয়া উচিত। আমরা আন্তরিকভাবে চাই সেই স্বপ্ন সফল হোক। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য মামুনুর রশীদ। আপনাকে ধন্যবাদ আপনার দর্শকদের সামনে আমাকে উপস্থিত করার জন্য। নাট্যজন মামুনুর রশীদ ছিলেন আমাদের সাথে। এই ছিল আমাদের আজকের আয়োজনে। আগামী দিন, আগামী চতুরঙ্গে নিশ্চয়ই অন্য কাউকে নিয়ে সাথে থাকবো। ভালো থাকুন, সুস্থ থাকুন।